শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন, প্রতিদিনকার আয়োজন, সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় চ্যানেলের পর্দায় চোখ রাখছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন এবং বিশেষ মুহূর্তে, আমার জন্য এই মুহূর্তে আমরা শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করতে চাই আমাদের একজন শ্রদ্ধাভাজন, আমাদের দেশের একজন গুণী অভিনয় শিল্পী, একজন গুণী মঞ্চশিল্পী, একজন চলচ্চিত্রের চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক, একজন শক্তিমান অভিনেতা। এক কথায় বলতে গেলে আমাদের সবার শ্রদ্ধাভাজন বুলবুল আহমেদ স্যারকে। তার আজ প্রয়াণ দিবস এবং পুরো চ্যানেল আই পরিবার তাকে শ্রদ্ধা এবং ভালোবাসায় আমরা স্মরণ করে থাকি সবসময় এবং আজও তাই করছি, তার ব্যতিক্রম হবে না। এবং আজকের এই সময়টিতে আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই ব্লেসড যে আমরা তার দুই কন্যাকে আজকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে পেয়েছে এই স্টুডিওতে সরাসরি। তারা দুজন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে তার বড় কন্যা রয়েছেন তাসিন ফারজানা তিলোত্তমা, এবং সেই সঙ্গে রয়েছেন ঐন্দ্রিল আহমেদ। স্বাগত, শুভেচ্ছা দুজনকেই। আপু, অনেকদিন পরে আপনাকে স্ক্রিনে হয়তো দর্শকরা দেখতে পাবেন আজকে। কেমন আছেন? আছি এমনিতে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আব্বুর আজকে প্রয়াণ দিবস, 14 বছর হয়ে গেছে বাবাকে দেখি না। তো যেটা হয় যে জুলাই মাসটা শুরু হলেই মনে পড়ে যায় সব কিছু। কালকে রাতটাও খুব কষ্টে কেটেছে, বারবার মনে হচ্ছিল যে হ্যাঁ 11টার সময় আব্বুর শরীর খারাপ লাগছিল, তারপর এটা হলো, তারপর এটা হলো। মার সাথেও কথা বলছিলাম, তো বুঝতে পারছেন মানসিক অবস্থাটা কি। এবং আসলে আমি আপুকে বলছিলাম, বড় আপুকে বলছিলাম যে স্যার আসলে এমন একটা জায়গায় আছে না এখন, তাকে আসলে আমাদের সেলিব্রেট করা উচিত। মানে আদার দেন তার কথা মনে পড়লে অবশ্যই কষ্ট লাগে, সেটা তো সত্যি, সেটা তো কোনো আসলে এটা কোনো দ্বিমত নেই। তারপরেও স্যার এমন একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, তাকে আসলে সেলিব্রেট করা যায়। এবং আমি বিশ্বাস করি তার ফ্রেটার্নিটি যারা আছেন, সিনেমা বলি, চলচ্চিত্র বলি, বড় পর্দা বলি, সে ফ্রেটার্নিটি সবাই তাকে সেলিব্রেট করে এখন। সেটা নিশ্চয়ই আপনারা রিয়েলাইজ করেন। জি অবশ্যই। এবং আজকে যদি জিজ্ঞেস করি যে এই সময়টিতে 14 বছর পরে স্যারকে কীভাবে স্মরণ করেন, দুই কন্যা কীভাবে স্মরণ করে, আসলে এখনো কি মনে পড়ে, জানতে ইচ্ছে করে খুব। শুরু থেকে বলে তো ছোটবেলা থেকে হ্যাঁ, একটু শুনি না আজকে। অনেক আদরে আহ্লাদে বড় হয়েছে আমরা দুই বোন। আব্বুর অনেক আদর পেতাম, শাসন মনে হয় ভাইয়াকে একটু বেশি করতেন। মেয়েদেরকে বকা দিতেন না, মেয়েদের জন্য নিয়ম আলাদা ছিল আব্বুর, যে মেয়েদেরকে অনেক আদর করতেন। আর আমি অনেক ছোট ছিলাম, অনেক ইন্টারভিউতেই বলেছি যে অনেক বেশি আদরের ছিলাম। তো আব্বুকে চিন্তা করলেই মনে হয় যে ওই আদরটা, ওই ইয়েটা খুব মিস করি। আব্বু নাই, এই জায়গাটা, শূন্যস্থানটা তো পূরণ হবে না। এখনো বলছি গা কাটা দিচ্ছে। তো মধুর স্মৃতি আলহামদুলিল্লাহ আব্বুকে নিয়ে, ওগুলাই খুব মনে হয় যে আব্বু এভাবে ডাকতেন, আম্মি বলে ডাকতেন। কালকে আমার ছেলেকেও বলছিলাম যে আম্মি বলে আমাকে ডাকতো, কারণ আমার দাদির সাথে নাকি আমার চেহারায় মিল আছে, আমার ফুপুদের সাইডের আমি ওরকম দেখতে। তো আম্মি বলে ডাকতেন। তারপরে গাড়িতে ওঠার সময়, বাইরে যাওয়ার সময় সব সময় জানলা দিয়ে মাথা ঢুকে আব্বুকে কিস করে দিতাম। তারপর আব্বু জার্নিটা শুরু করতেন। আব্বু আসার পর দৌড় দিয়ে কাপড় চোপড় নিয়ে গেটের কাছে চলে যেত। আব্বু বলতো যে আগে ঘরে যাই, তারপরে পড়বো। তো বাসায় কিছু আনলে ঐন্দ্রিলা কই দিত। আর ওরাও ভাই বোনও দেখা গেছে যে কিছু হলেই বলতো যে আব্বুকে কি এটা বলো, তুমি বললে না করবে না। তো আমি গিয়ে আবার বোকার মতো বলতাম যে আব্বু ভাইয়া তিলাপু বলেছে যে চল আমরা আজকে চাইনিজ ফুড খেতে যাই। তো ওরা আবার বলতো যে আমাদের নাম বললা কেন, তুমি বলে তো এমনি রাজি হবে, জন্য তোমাকে দিয়ে বাড়াচ্ছি। আমি শিওর যে স্যার সবাইকে আদর করতেন। হ্যাঁ, সবাইকে খুব আদর করতেন। সেই কথা তিলোত্তমা আপুর কাছে যাবো, সেই জন্যই বলে নিলাম আগে যে বড় কন্যার আসলে বাবাকে দেখার বা বাবার বড় কন্যাকে দেখার একটা আলাদা মানে পারসেপশন আছে আমার মনে হয়, কেন জানি, কারেক্ট মি ইফ আই এম রং। তো সেই পারসেপশনটা কেমন ছিল তিলোত্তমা আপুর ক্ষেত্রে? আঙ্কেল আসলে কিভাবে আপনাকে দিয়ে ব্যাপারগুলো মোটিভেট করতেন বা আপনি মোটিভেটেড হতেন, সেটা কীরকম ছিল বাবার থেকে? ইউ আর রাইট, আব্বু আসলে ছোটবেলা থেকে তো আদর করতেনই অনেক। সেটাই যে বকা টকা খুব একটা খাইনি, মানে চোখ দিয়ে, মানে কোনো যদি অন্যায় কখনো করে ফেলি এভাবে একটা লুক দিত, ওই লুকই অবস্থা খারাপ হয়ে যেত। আমি কান্নাকাটি দুটো। আব্বু আমাদের একটু মোটা গলায় ডাকলেই আমরা কান্নাকাটি শুরু করে দিতাম। আব্বুর লুকটা অনেক ম্যাটার করতো। বাট বড় হবার পর দেখেছি যে আব্বুর আমার উপর অনেক আস্থা ছিল, রাইট, বড় মেয়ে হিসেবে। লয়ারও সে। তো ওই যে অনেক কিছু দায়িত্ব বা জানতো যে আমি আছি, এটা হয়ে যাবে, বা আমাকে বললে কাজটা আর কি সেন্স অফ ডিপেন্ডেন্সি ছিল, ডিপেন্ডেন্সি কিছুটা ছিল মনে হয়, যে জানতো যে মানে
আমাকে দিলে কাজটা হবে, বা আমি আছি, চিন্তা করার কিছু নেই, বা আমরা আছি, এরকম। মানে আব্বু অনেক ডিসিশন নিতে হতো। ওই সময় আর হ্যাঁ, কি। ওই সময় ভাইয়াও বিদেশে ছিল, ও ছিল, আমি তো ছোট বাসার বড় মেয়ে, একটা অন্যরকম মেয়ে থাকে, লয়ারও, সে অনেক টেকনিক্যাল জিনিসপত্র দেখা যেত, Decisional অ্যাডভাইস ব্যাপারগুলো করেছে, সবকিছু করেছে। হ্যাঁ, এমনিও আমরা সবসময় ওকে বলি ফ্রি অ্যাডভাইজার আমাদের, আচ্ছা। সবকিছু। হ্যাঁ, আব্বু ঘরেই তো আমাকে আছে advisor। ক্রিটিকও বলতেন, কিন্তু মানে আব্বুর যে টিভিতে কোনো একটা মুভি বা নাটক গেলেই আব্বু ওয়েট করতো যে আমার ফোনটা আসবে, এবং আমি শুধু Okay. প্রশংসাই করব না, সমালোচনাও করব। মানে ক্রিটিক্স আপনার কাছে ছিল আর কি, সেই দায়িত্বটা আর কি। আমার একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, লুকসের কথা বললেন, স্যার তো ভীষণ হ্যান্ডসাম ছিলেন, জি, এই ব্যাপারে কোনো আসলে নতুন করে বলবার কিছু নেই, এবং জেনারেশনাল ব্যাপার আছে আসলে। আমার মনে হয় 3 জেনারেশন পর্যন্ত স্যার মনে হয় স্যারের ফ্যান পাওয়া যাবে যদি খুঁজি। তো এটা কখনো অসুবিধা মনে হতো না, মানে জাস্ট এমনি ডিরেক্টলি প্রশ্ন না করে যদি ইনডিরেক্টলি বলি যে অনেক কিছুই তো হতে পারে, একটা মেয়েও কিন্তু বাবাকে নিয়ে জেলাস হয় অনেক সময়, না বাবাকে এত কেন বলছে, বা সেই ধরনের ইয়ে ছিল কিনা আপনাদের অ্যাজ এ স্টার? কি আমরা সবসময় খুশি খুশি, হতেন। খুব এখনো- প্রাউড ফিল করি। এখনো মানে সেদিনও একজন দেখছিলেন যে আব্বুর মহানায়কের যেই পেজটার উপর যেই ছবিটা আছে, ওটা দেখে বলছে হি ওয়াজ সো হ্যান্ডসাম। আর অনেক মানুষ এখনো মনে করেন, যেমন মাহফুজ আনাম স্যার, জি। আমার একটা প্রোগ্রাম ছিল সেদিন, উনি এসে স্মরণ করছিলেন যে টিএসসিতে আব্বু যখন ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, তখন নাকি আব্বুকে দেখতেই অনেকে যেতেন, যে হি ওয়াজ সো হ্যান্ডসাম। হ্যাঁ। শুধু যে মেয়েরা যেত তাই না, ছেলেরাও যেতেন। ভাবতে হ্যাঁ, যেত। এত হ্যান্ডসাম খুব একজন। সুন্দর করে উনি বলছিলেন যে আমরা সবাই ওনার সুপুরুষ। ফ্যান ছিলাম, এবং অনেক মেয়েরা শুধু মানে 5 টাকার অ্যাকাউন্ট খুলতে, তখনকার দিনে 70s-এ 5 টাকার অ্যাকাউন্ট খুলতেও মানে ফর দ্য সেক অফ আব্বুকে দেখার জন্য ওভাবে বলে যেতেন যে অ্যাকাউন্ট খুলতে আসছি। তখন ভেরি মাচ পসিবল। আব্বু নাকি হেসে দিত যে আজকেও 5 টাকার অ্যাকাউন্ট খুলবেন বা 5 টাকা জমা ডিপোজিট দিবেন। করতে আসছে, মানে আব্বু বুঝতে পারতো যে আব্বুকে দেখার জন্য যে বারবার যাওয়া হচ্ছে আর কি। মানে যারা জানেন না তাদের জন্য বলছি, বুলবুল আহমেদ স্যার কিন্তু শুরু করেছিলেন ব্যাংকিং ব্যাংকিং থেকে, দিয়ে, right? হ্যাঁ। তো ব্যাংকার ছিল সেই 10 জায়গাতে কি years। আজকে অন্দিল আহমেদ আবার কি মানে কর্পোরেটে ঢুকলেন কিনা? অন্দিল আপু ব্যস্ত আছেন এখন, একটা চাকরি করছেন ফুল টাইমার হিসেবে, জি। তো একটা আইটি ফার্মে আই গেস। আইটি, জি, আমি অলওয়েজ আইটি। সো সেখানে যেহেতু আছেন, সেই ব্যস্ততার কারণেই বোধহয় আমরা পাচ্ছি না আপনাকে স্ক্রিনে, এরকম কি বলতে পারি আজকে? হ্যাঁ, অনেকটাই, কারণ আসলে অনেকটা টাইম অকুপাইড হয়ে যায় তো নাটকের শুটিংয়ে। দেখা যায় যে একটা টিম ওয়ার্ক, ওখানে আমার জন্য তো সবকিছু চেঞ্জ করা যায় না, কোয়ার্টিস্ট, ডাইরেক্টর, টিমের অন্য যারা আছেন প্রোডাকশনের। তো দেখ, আমি যেমন উপস্থাপনাটা এর জন্য ফ্লেক্সিবল, উপস্থাপনাটা আমি এখনো 14 বছর ধরে করে যাচ্ছি, কারণ আমার ছোটবেলায়ও অনেক উপস্থাপনা করেছি। এখন যেটা হয় যে আমি ফ্রাইডে স্যাটারডে আমি এভাবে বলে আমি কাজ করতে পারি, Cooking show করা হয়, I কুকিং guess? শো মেইনলি আমি এখন যেটা অন্য উপস্থাপনাও করি, অন্য সাবজেক্টেও করি। কুকিং শোটা আমার 14 ইয়ার্স হয়ে গেছে, ও এটা বাবা, একটা সেলিব্রেশন পয়েন্টে আছে আর কি। তো এটা নিয়ে নিউজও হলো কয়েকদিন আগে। এবং আমি আজকে খুব সারপ্রাইজিংলি স্যারের দুটো বিষয় আবিষ্কার করলাম বুলবুল আহমেদ স্যারের, সেটা হচ্ছে যে উনি অনুষ্ঠান ঘোষকও ছিলেন এবং উনি আবৃত্তিও করতেন। জি, আমরা সেই সুন্দর গল্পে যাবো, করে স্যারকে একটু স্মরণ করি আজকে আমরা। আমাদের একটি ছোট্ট নিবেদন আছে চ্যানেলের পর্দা, চলুন প্রিয় দর্শক দেখি। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়? কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়? কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। আমরা তার বর্ণাঢ্য জীবনের খানিকটা একটু অংশ দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক, স্মরণ করতে। এবং স্যারের 300-র অধিক নাটক রয়েছে আমাদের জন্য, তিনি নিবেদন করে গেছেন, এবং 8টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন। আর ছবির কথা তো বললামই না, যারা ভক্ত তারা নিশ্চয়ই অবগত, কত ভালো ভালো চরিত্র তিনি আমাদের জন্য কাজ করে রেখে গেছেন। এবং মঞ্চ দিয়ে তার শুরুটা হয়েছিল, এবং বলছিলাম যে
আবৃত্তির ব্যাপারটা আমরা অনেকে হয়তো জানি না, কিন্তু আজকে তিলোত্তম আপু বলছিলেন যে অনেক সময় ফ্যামিলি গেট টুগেদারে তখন সুযোগটা হয়ে উঠতো। মানে বাইরের অনুষ্ঠানেও, কারণ অভিনয় নাটকটা তো সবসময় সব জায়গায় দেখানো যেত না। যেমন গানের শিল্পীকে বলা যায় যে গান করে দেখান, কিন্তু নৃত্যশিল্পী বা অভিনয় শিল্পীকে তো বলা যায় না যে একটু অভিনয় করে দেখান বা নাচ করে দেখান। তখন আব্বুকে আবৃত্তি করতে অনুরোধ করা হতো এবং উনি খুব ভালো করেই করতেন। উপস্থাপনাও করতেন হ্যাঁ। টিভিতে। ঘোষক বলতে উপস্থাপনাটাই বুঝিয়েছে আসলে, তখন হয়তো ঘোষকটা বেশি বলতো ওই সময়। এবং স্যার রেডিওতে কাজ করেছেন। জি, ওনার স্টার্ট ফার্স্ট ইনকাম রেডিও থেকে, Okay. রেডিও উপস্থাপনা থেকে। সেটা কি বলেছে গল্প? হ্যাঁ, আমার বায়োগ্রাফিটাতে আছে। উনি যখন স্টুডেন্ট ছিলেন তখন উনি চিটাগাংয়ে, আমার চাচা, আমার দাদা দাদি মারা গেছেন, তো চাচার সাথে চিটাগাংয়ে ওনার স্কুলে শিফট করতে হয়। সিলেটেও গিয়েছিলেন। তো চিটাগাংয়ে যখন ছিলেন তখন প্রথম ওনার ওই স্টুডেন্ট লাইফের পরে প্রথম ইনকাম হলো ওনার রেডিও উপস্থাপক হিসেবে, অনুষ্ঠান ঘোষক হিসেবে। তারপর সেটা আবার গানের অনুষ্ঠান ছিল, যে সুইচ করতে হতো, গান সিলেক্ট করতে হতো। উনি খুব এনজয় করতেন এটা। দ্যাট ভেরি মোমেন্ট, একটা গান থেকে আরেকটা গানে শিফট করার জন্য। এবং আমার কাছে মনে হয় স্যার খুব ডিপ পার্সোনালিটি ছিলেন। আমি জানি না, আমি খুবই ব্যক্তিত্ব অনুভব সম্পন্ন করি আর এবং কি। খুব ডেপথ ছিল। আব্বু সবাইকে খুব ভালোবাসতে পারতেন উনি। আমি সবসময় দেখেছি যে যেটা রাইট সেটা করার চেষ্টা করতেন। খুব এথিক্যাল ছিলেন। খুব এথিক্যাল ছিলেন, হ্যাঁ, খুব। এবং ঐন্দ্রাপুর এই অভিনয়ের জগতে আসার পেছনে কি স্যারের মোটিভেশনটা অনেক বেশি ছিল, নাকি আপনি চেয়েছিলেন স্যার বলেছে পরে? না বা না, আমার তো কিভাবে আসলে আসা? মানে আমার আসলে চিন্তা করারই ক্ষমতা ছিল না। আচ্ছা। আমি 1.5 বছর বয়স থেকে ক্যামেরার সামনে, 4 বছর বয়সেটা আমার মনে আছে আমি অ্যাডের কাজ করেছিলাম। বাট আমি একই সময় নাচের ভর্তি হই আর স্কুলে ভর্তি হই, এবং তখন থেকে বিটিভির নাটকে আমি আব্বুর সাথে গিয়েছি। বলছে যে ও সুইট বাচ্চাটাকে, ওকে একটু বিয়ের অনুষ্ঠানে বসিয়ে দেই। তো আমি নাকি এত সুন্দর করে তাকিয়েছিলাম, তো আঙ্কেল আবার বলছিলেন, রিয়াজউদ্দিন বাদশা, যে তুমি মা ওই এক্সপ্রেশনটা আবার দিতে পারবে, যে ওই যেভাবে তাকিয়েছিলাম। আমি নাকি একদম ওই যে 1 ঘন্টা আগে যে এক্সপ্রেশন দিয়ে আমি নাকি ওই এক্সপ্রেশন আবার সেম দিয়েছি। তখন বলছে ও তো বাঘের বাচ্চা, এক কাজ করি ওকে এই নাটকটাতে একটা রোল দিয়ে দেই। রোল দিয়ে দিই, তারপর ওই নাটক আমার শুরু হয়ে গেল। সেখান থেকে এখন আমি ওই চাইল্ড ফিক্সড আর্টিস্ট হয়ে গেলাম বিটিভিতে। পরে দেখা যেত যে মানে আমাকে সবাই নিতে চাচ্ছে। পরে প্যাকেজের প্রোগ্রাম শুরু হলো, প্যাকেজ নাটক। তখনও প্রত্যেকটা বড়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সব বড় বড় ডাইরেক্টরের ফার্স্ট প্রজেক্টে আমি ছিলাম। হ্যাঁ, সেটা ছিল। হ্যাঁ, অনেক কাজ করেছেন আপনি। এবং স্যারের অভিনয়ের জিনটা মানে আপনার কাছে বেশি গেছে আমি যদি বলি। এবং স্যারের আছে না যে বাবা না থাকলে বাবার অনেক তো আদর্শের কথা মনে পড়ে, কি কি বলতেন, বা আলাদা করে যখন নিরালায় থাকতেন বাবার সঙ্গে বসে গল্প করতেন, কথা বলতেন। মানে আমাদের প্রিয় অভিনেতা বা প্রিয় নায়ক হিসেবে, নায়কের জায়গা থেকে যদি জানতে ইচ্ছা করে খুব, পরিবারের সঙ্গে আসলে তিনি কিভাবে থাকতেন বা কন্যাদের সঙ্গে কিভাবে। খুবই ফ্যামিলি মাইন্ডেড মানুষ ছিলেন, খুবই পরিবারকে নিয়ে সময় কাটাতেই পছন্দ করতেন। কাজের ক্ষেত্রে যখন যেতেন ওখানেও সিনসিয়ারলি কাজ করে ঠিক বাসায় ফিরে আবার সিনসিয়ারলি বাবা এবং স্বামীর দায়িত্ব পালন করতেন। এবং কেন জানি স্যারকে দেখলে আমাদের সবারই, আমি মানে খুব মানে কি বলবো, স্পষ্টভাবেই বলতে পারি যে দেখলে মনে হতো উনি খুব আদর্শবান একজন মানুষ অভিনয়ের মধ্যে। উনি ছিলেন আদর্শবান, এবং ওই জিনিসটাই আমার, যেটা আমি সবসময় বলি যে আমার প্রত্যেকটা লাইফে চলার পথে ডিসিশনের ক্ষেত্রে আমার মনে হয় আব্বু হলে কি করতো এই জায়গাটা। হ্যাঁ, আপনি এটা বলছেন। হ্যাঁ, এটা আমি সবসময় মনে করি, আমি ওভাবে ডিসাইড করি, আমার ইজি হয় অনেক। কারণ এখন তার আব্বুর সাথে মানে ডিসকাশন করার কোনো উপায় নেই। যদিও আমার একটা খুব চাইল্ডিশ একটা নেচার আছে, আমি আকাশের দিকে তাকিয়ে মনে করি যে আমি আব্বুর সাথে কথা বলছি। আর যেটা হচ্ছে যে আপু যেটা বলছিল যে ফ্যামিলি ওরিয়েন্টেড ছিলেন খুবই, সবসময় ফ্যামিলি, মানে ছুটি কাজ ছাড়া সবসময় আমরা ফ্যামিলি, মানে শুধু আমরা 5 জনই যে তা না, আমাদেরকে 5 জনকে নিয়ে ভাই বোনের বাসায়, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, এদেরকে নিয়ে, ভাই বোনকে নিয়ে আব্বু। আমার চাচা অনেক আগে মারা গেছেন, বাট তার বাচ্চাদের জন্য, বা আমার ফুপুদের সাথে মানে মৃত্যুর আগ পর্যন্ত 3 ভাই বোন প্রতিদিন কথা বলবেন। উইকেন্ডে তো আমরা যেতাম, সারাদিন থাকতাম। আর আব্বু ফ্যামিলিকে এত ভালোবাসতেন যে আব্বু শুটিংয়ে যখন যেতেন, আউট অফ টাউন, আউট অফ কান্ট্রি, আমরা কিন্তু সাথে যেতাম। হ্যাঁ, তো দেশের বাইরে হলেও দেশের মধ্যে হলেও আমি বের করব খরচটা, বাট আমার পরিবারকে নিয়ে যাব। আমাদের ছাড়া থাকতেই পারতেন না উনি। এটা জানা ছিল না কিন্তু স্যারের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে ট্রাভেল করতে হতো। জি জি, সব সময়। এটা কি আপনারা কি মানে ইনসিস্ট করতেন নাকি স্যারই বলতেন? না, আব্বু এরকমই ছিল, আব্বুর নেচারটাই আব্বু যতবার, যে এক সময় ছিল যে সাইফুল আজম কাশেম না ওনার যে বৌরানী ছবিটা বা ঘর সংসার, ওনাদের কয়েকটা সিরিজ আব্বু মানে পরপর কয়েকটা মুভি আব্বু করেছে।
তো প্রতিবারই কক্সবাজারে গিয়ে শুটিং হতো। তখন ও হয়নি, আমরা ছোট ছিলাম। তো আব্বু সবসময় বলতো যে আমার পরিবারকে আমি নিয়ে যাব, ওই খরচ আমি দিব, বাট আমাকে অ্যালাউ করতে হবে। সো আম্মা, আমি, ভাই সারা সবসময় আমি হওয়ার পর থেকে আমি ওইটা দেখে মানে আসছি। পেরিয়েতেও আমরা যে লন্ডন পর্যন্ত আব্বু শুটিং এ গেছেন, আমাদেরকে নিজের খরচে নিয়ে বাহ। গেছেন। হ্যাঁ, অনেক ভালোবাসতেন আসলে পরিবারকে। এবং একটু জিজ্ঞেস করি যে যেহেতু বয়সের একটা পার্থক্য আছে বড় প্রসঙ্গে নীলাপুর, সেটার সঙ্গে যে প্রশ্নটা আসে আর কি প্রাসঙ্গিকভাবে, সেটা হলেও যে যখন স্যারকে আপনারা বুঝতে পারলেন স্যার যে স্টারডামটা আছে, যে হি ইজ সামথিং টু দিস ইন্ডাস্ট্রি, সেই সময় শুরুতে আসলে সেই ফিলিংটা কি ছিল, অনুভূতি কি ছিল যে আমি আসলে ওনার মেয়ে? আমি বাই বার্থ আব্বু স্টারডামের সময় হ্যাঁ, হয়েছি। আমি দেখেছি সুপারস্টার, আমি জন্মের পর থেকেই দেখছি যে বাসায় সাংবাদিক আসেন, আমরা শুটিং এ যাচ্ছি, ডাবিং এ যাচ্ছি, এডিটিং এ যাচ্ছি, আমাদের বাসায় ফার্নিচার সব চলে যাচ্ছে শুটিং এর সময়, বাইরে আবার সব আসছে, আমাদের নিজেদেরও পার্টিসিপেশন আছে, আমরা গান গাচ্ছি, আমরা ইয়ে করছি সবকিছু। আর ওরা যখন ছিল, ওরা প্রথমে একজন ব্যাংকারের সন্তান ছিল। তোমার অনেক পিছনের কথা বলতে হবে তাহলে। জি জি স্যারকে যে হ্যাঁ, আমি তো আব্বুকে ব্যাংকার হিসেবেই পেয়েছি, কিন্তু আব্বু তখন মানে মঞ্চ করতেন, নাটক করতেন, অভিনয়ের সঙ্গে ছিলেন সোজা কথা। অভিনয়ের সাথে ছিলেন। কিন্তু যখন উনি পুরোপুরি অভিনয় চলে আসেন, তখন আব্বুর বস নাকি বলেছিলেন যে মানে উনি, হি ওয়াজ এ ভেরি গুড ব্যাংকার, তো উনি বলছেন যে তুমি কি মানে অভিনয় করবে না ব্যাংকিং পেশাটা চালিয়ে যাবে। তো আব্বু তো চাচ্ছিল দুইটাই করতে, কিন্তু উনি তখন আব্বুকে ট্রান্সফার করে দেন আচ্ছা। ঢাকার বাইরে কোথাও, চিটাগাং আচ্ছা। না কোথায়, চিটাগাং। হ্যাঁ, তো যে যেন উনি কাজটি করতে পারেন, কাজটা মন দিয়ে করেন। কত যাতে cooperative উনি ছিল। মানে ডিট্যাচ হয়ে যান মুভি থেকে। তো আব্বু তখন মানে প্রথম একটা মুভির নাম ছিল জীবন নিয়ে জুয়া। তো আব্বু বলে আমি জীবন নিয়ে জুয়া খেললাম, মানে অনিশ্চিত একটা জীবনের পথে পা বাড়ালাম, ব্যাংকিং চাকরিটা ছেড়ে দিয়ে উনি অভিনয়। 10 বছরের একটা ক্যারিয়ার ব্যাংকিং এর ওনার। 10 বছর অনেক সময়। ফার্স্ট জব, হি ওয়াজ দ্য ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন জনতা ব্যাংকে। তো ওইখান থেকে উনি পুরো একদম মানে মিডল অফ দ্য এজ উইথ 2 কিডস, উনি ওই জবটা ছেড়ে দিয়ে উনি আপু ফিল্মে ভেবে দেখেন যে তখন এই রিস্কটা স্যার নিয়েছেন, এখন কিন্তু আমরা সেটা পারবো না। না, আমরা পারবো না, আমরা তো হাত পা কেঁপে শেষ হয়ে যাবো যে এত মানে নিশ্চিত একটা সোর্স অফ ইনকাম ছিল, একটা স্ট্যাটাস ছিল, মানে তখনকার দিনে সবসময় আর কি ব্যাংকিং ইয়েতে বেশ ভালো অবস্থায় ছিলেন আব্বু। ওটা ছেড়ে হিউজ রিস্ক এটা। উনি মাশাআল্লাহ ফিনান্সিয়ালি আমার দাদার বাড়ি বা আব্বুদের হ্যাঁ, সেটা they were rich, having- but having- তারপরেও ক্যারিয়ার চেঞ্জ করা Right. ইটস মানে বিগ For a guy. ডিসিশন। This is very big. উনি বলছেন যে আমি আমার সিনেমার নামটার মতো জীবন নিয়ে জুয়া খেলেছি, ওটা রেখে গ্যাম্বলিং করলাম, Wow. কিন্তু হি ওয়াজ সাকসেসফুল। আর আমি আরেকটা কথা সেদিন বলছিলাম যে নাটকে যারা অভিনয় করেন তারা মুভিতে গেলে নাটকটা থেকে দূরে সরে যান, কারণ দর্শক প্রতিদিন পর্দাতে কিন্তু স্যার দেখলে তো সমানভাবে জনপ্রিয়। এক্স্যাক্টলি ওইটাই প্রতিদিন দেখলে তখন মুভিতে আর যাবে না দেখতে। কিন্তু আব্বু ওইদিকেও কিন্তু রিস্ক দুইটাই কাজ নিয়েছেন। করেছে, দুইভাবে কাজ আব্বু বলছেন যে এটা দিয়ে তো আমার শুরু, আমি কেন আমার এটাকে না এখন- কেন জানি আমি জানি না, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, মানে স্যার মানে নাটকে বেশি জনপ্রিয় ছিল আমার কাছে মনে হয়, কারণ নাটক তখন একমাত্র বিনোদন ছিল। নাটকের হ্যাঁ, ওই জনপ্রিয়তা সময়টায় তেমন কেউ ছিলেন না, সিডনি চাচার আব্বুই ছিলেন। তো এবং মানে স্যারকে দেখা যেত, ভালো ভালো নাটকগুলো দেখা যেত এবং আমরা দেখতাম সবাই মিলে, হ্যাঁ, পুরো বড় পরিবার। গোলা নদী, তারপরে এইসব দিন রাত্রি, এইসব দিন রাত্রি তো বিখ্যাত। মালঞ্চই, হ্যাঁ, ইডিয়েট, এইসব শেষ বিকেলের মেয়ে, বেশ ওনার কটা প্রথম বেশ নাটক সম্ভবত ছিল পূর্বাভাস 68 সালে, জি, 68 এ, রাইট। হ্যাঁ, তো এই 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 জিনিসটা কিন্তু আজ পর্যন্ত যারা আছেন মুভিতে যাওয়ার প্ল্যানিং থাকলে নাটক থেকে দূরে সরে যান। হ্যাঁ, আমাদের এখন it's এই kind of a যুগের ritual, হ্যাঁ। ইয়েরাও কিন্তু আব্বু ওই সময়টাও কিন্তু যেটা ওটা আসলে তখন মেইন পয়েন্ট ছিল, কেউ এই রিস্কটা নিত না, কিন্তু আব্বু নিয়েছেন। ওইদিকেও কিন্তু মানে গ্যাম্বলিং, কিন্তু ওনার জনপ্রিয়তাটা এরকম ছিল, টিভির দর্শক, হ্যাঁ। সিনেমার দর্শক উনি সবাই সব এক করে ওনাকে ফেলেছেন দেখতেছে। আমার মনে হয়। হ্যাঁ, উনি দাঁড়ালে আসলে সেটাই আসলে দর্শকদের জি। মানে ভালোবাসা তিনি সেখানে মানে পেতেন। এবং আজকে একটু আমরা আমাদের শ্রদ্ধেয় রাইসুল ইসলাম আসাদ স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। তার আজ জন্মদিন, আমি আশা করব স্যার আমাকে শুনছেন। তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে। সবার কথা। আমরা ছোট্ট একটি এভি দেখাতে চাই দর্শকদেরকে, একটা ভিডিও দেখাতে চাই, চলুন প্রিয় দর্শক দেখে আসি। তো আসাদকে আরও একবার আমাদের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা যেখানটায় ছিলাম এবং একটি কথা ভুলে যাবো, আসলে বলে নিই, সেটা হচ্ছে যে আমি একটু জানতে চাই স্যারের কিছু লেখা গান তিলোত্তমা আপু গেয়েছেন নিজের কণ্ঠে, খুবই আব্বুর লেখা না, আব্বুর সিনেমার গান, সিনেমার গানগুলো যেগুলো সবচেয়ে Right. জনপ্রিয়, Right. ওরকম কিছু গান গাওয়ার একটা অফার পেয়েছি আমি সিলন মিউজিক লাউঞ্জের পক্ষ থেকে। তো যে গানটা দিয়ে আপনারা শোনালেন আব্বুর ওই যে আমার এই দুটি চোখ, ওটাও গিয়েছি, এবং বিখ্যাত কিছু গান, শত জনমের স্বপ্ন, একবার যদি কেউ ভালোবাসতো, ভালো মানুষ ছবির গান, এরকম
বেশ কিছু গানের 6টা গান আমি গেয়েছি সিলনের সেগুলো কি রিলিজড হয়েছে? রিলিজ হয়ে গেছে, Okay. সিলন মিউজিক লাউঞ্জে আছে। ওকে, অলরাইট। YouTube-এ। এবং আরেকটি কথা যেটা খুবই ইম্পর্টেন্ট, স্যারকে আমাদের আসলে খুব সুন্দরভাবে বাঁচিয়ে রাখার যে ব্যাপারটা, যে প্রয়াসটা, সেখানটিতে তার কন্যাই কাজ করছেন। অটোবায়োগ্রাফি আমি শুনেছি যে কিছু একটা হচ্ছে, একটি ফাউন্ডেশন আছে, সেটার ব্যাপারে আসছি। তার আগে একটু শুনতে চাই যে আপু সেই কাজটি কেমন চলছে। আপনাদের এইখান থেকেই আব্বুর ডকুমেন্টারিটা রিলিজ করি। এটা 7 সালে আমি তৈরি করেছিলাম। তো আব্বুর মৃত্যুর পরে সাগর আঙ্কেল আমাকে বলেছিলেন যে তোমার ডকুমেন্টারিটা তো বাবাকে নিয়ে করেছো, একজন জীবন্ত কিংবদন্তির কথা। তো সেটা আমি চ্যানেল আইকে দিই, যদিও আব্বুর মৃত্যুর পর অনেকগুলো চ্যানেল রেখেছিল, যেহেতু চ্যানেল আই আমাদের মানে শুরু থেকে আমরা চ্যানেল আইয়ের সাথে, যখন চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্ম স্টার্ট হয় তখন সাগর আঙ্কেল, শাইখ সিরাজ আঙ্কেল আমাদের বাসায় গেছেন ফুল নিয়ে এবং কেক নিয়ে, যে আমরা একটা কাজ করতে যাচ্ছি, বলবো ভাই আপনার আশীর্বাদ দরকার। ভালোবাসতেন, আমি শুনেছি। তারপরে যখন চ্যানেল আইয়ের জন্য কাজ করবেন ওনারা, তখন বলছেন যে আমরা সিঙ্গাপুরে যাচ্ছি, আমরা একটা চ্যানেল খুলতে চাচ্ছি, বলবো ভাই দোয়া করেন। তো আমার না ওই যখন আব্বু মারা যান সব চ্যানেল চাচ্ছে, যখন সাগর আঙ্কেলের একটা ফোন আসলো যে মা তুমি আসো এটা নিয়ে, আমি চাচ্ছি, তখন আমার ফার্স্টে এটা মনে হলো চ্যানেল আই তো আমাদের পরিবার, আমরা চ্যানেল আই পরিবারের অংশ। চ্যানেল আই শুরু থেকে আব্বু সব মানে টেলিফিল্ম, ইমপ্রেস টেলিফিল্ম থেকে আব্বু অনেক নাটক তৈরি করেছেন, এবং করতে করতে আব্বুর একবার চোখে একটু সমস্যা হয়ে গেছিলো, এত একটানা কাজ করে এডিটিং করে স্ট্রোকের মতো একটা হয়েছিল, এত আব্বু ডিভোটেড ছিলেন কাজে। তো তখন আমার মনে হলাম চ্যানেল আইকেই দেই। তো একজন জীবন্ত কিংবদন্তির কথা আব্বুর জন্মদিনে 4 সেপ্টেম্বর চ্যানেল আইতে ওটা দেখানো হলো। এবং তারপরে আবার 13 সালে আমি যেটা করলাম, যেটা আমি আব্বুকে কথা দিয়েছিলাম মানে কি, আব্বু আমার ডকুমেন্টারিটা দেখে কেঁদে দিয়েছিলেন যে মানুষ মরে গেলে তাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করা হয়, আমার মেয়ে বেঁচে থাকতেই করেছে, কিন্তু আমার খুব শখ ছিল একটা অটোবায়োগ্রাফি লিখবো। আমি বলছি আব্বু ওটাও করবো, আমার পিচ্চিটা একটু ছোট না, ওটা আমি আব্বু মারা যাওয়ার পরে আমি শুরু করেছি লেখা, আমি তো আর জানতাম না যে আব্বু চলে যাবেন। তো যাই হোক, যেটা কথা দিয়েছিলাম ওইটা আমি বায়োগ্রাফিটা লিখেছি, একজন মহানায়কের কথা। তো ওইটাও চ্যানেল আইয়ের পরিবারেই আমি এখানেই অনুষ্ঠানেই বসে ওটার মোড়ক উন্মোচন করি। আমার সাথে দেবদাসের ডিরেক্টর চাষী নজরুল ইসলাম এবং সৈয়দ হাসান ইমাম ছিলেন, ওনারা মোড়ক উন্মোচন করেন। আর আব্বুর সব গানগুলোকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম হোটেলে, মহানায়কের দিনগুলি। তো ওখানে 15টা গানের মধ্যে 7টা গানে আমি করেছি, এরপর তো আমার বোনও করলো। এই আর কি, আমাদের একটা ফাউন্ডেশন ট্রাস্ট আছে। ফাউন্ডেশন সম্পর্কে একটু জানতে চাই, সেখানটাতে আপনি ট্রাস্টটা আমি করেছি মূলত যখন দেখলাম যে রিটায়ারমেন্টের পরে আব্বু খুব একাকিত্ব ফিল করতো। হ্যাঁ, যেটা আমি ভেবেছি যে প্রবীণ শিল্পীরা প্রবীণ হয়ে গেছেন ঠিকই, কিন্তু তাদেরও অনেক কিছু করার আছে, দেবার আছে, কিন্তু সেটা ওনারা একসময় এসে সেটা সুযোগ পান না। সেজন্য আব্বু মারা যাওয়ার পরে আমি একটা ফাউন্ডেশন গঠন করেছি, যেটাতে আমি আব্বুর এই 4 সেপ্টেম্বর অথবা 15 জুলাইতে আমি একজন প্রবীণ শিল্পীকে সম্মাননা দিই আমাদের পরিবারের পক্ষ থেকে। মানুষদেরকে এমনি সমাজ সেবা তো করছি, ওইটা তো শিল্পীদের জন্য করছি, সমাজের জন্য বিভিন্ন রকম কার্যক্রম করছি, কিন্তু মেইনলি আমি প্রবীণ শিল্পীকে সম্মান জানাচ্ছি। যেমন আমরা করেছি এটিএম শামসুজ্জামানকে দিয়েছি একবার, মিরানা জামানকে দিয়েছি একবার, কেরামত মাওলা, আব্দুল হুদা শেখ সাদী খান, না শেখ সাদী খানকে নেক্সট দিব। তো আব্দুল হাদি চাচাকে, মানে আমাদের এবার নাজমুল হুদা বাচ্চা, হ্যাঁ নাজমুল হুদা আপনারা যে চিন্তাটি করেছেন সেটির মধ্যে সবাই আসলে আসবেন। যেমন মিরানা জামানকে যখন দিতে গেলাম, উনি তো ভেবেছে ওনাকে সবাই ভুলেই গেছেন, রাইট, কিন্তু যখন আমরা দিলাম, ওই নিউজটা পেপারে আসলো, ওনাকে নিয়ে একটু রিসার্চ হলো, ওনাকে নিয়ে লেখা হলো, এগুলো কিন্তু শিল্পীদের ভালো লাগে। এবং আপনাদের থেকে এটা আমরা আশাও করি আসলে, যেহেতু আপনারা বুলবুল আহমেদ স্যারের 2 কন্যা এবং আব্বুকে বাঁচিয়ে রাখবার জন্যই প্লিজ এই কাজগুলো চালিয়ে যাবেন। শুধু যে আমরা মানে আমাদের নিজেদের জন্য না, আমার মানুষের জন্য বা শিল্পীদের জন্য, এটা আমাদের একটা দায়িত্ব। আর আব্বু তো আসলে মিডিয়াকে এত ভালোবাসতেন, মঞ্চ, টিভি, নাটক, মেকিং, অভিনয় সব দিক দিয়ে তো উনি ছিলেন। আমাকেও টিএসসিতে একটা সম্মাননা দিলেন যে ওনার গবেষক হিসেবে বুলবুল আহমেদকে নিয়ে কাজ করার জন্য। এগুলো আমাদের বাড়তি পাওয়া, এই কাজগুলো আপনি চালিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখি। এবং স্যারকে আরো একবার, আমাদের শ্রদ্ধেয় বুলবুল আহমেদ স্যারকে আরো একবার শ্রদ্ধায় ভালোবাসায় আমরা স্মরণ করছি, এবং আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। যে কাজগুলো করছি সেই কাজগুলো প্রত্যাশা করবো চালিয়ে যাবেন। আজকে আসবার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা মনে করব প্রত্যেকবার। এবং পাঠক সমাবেশের পক্ষ থেকে দুজনের জন্য বই রয়েছে, সেটা দিতে ভুলে না যাই, নিশ্চয়ই পড়বেন। এবং প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। শুভেচ্ছা।